সমাজের একেবারে নিচের ধাপে যারা বাস করে তাদের কথা আমরা কজন ভাবি? ফুটপাতের মানুষ, ভবঘুরে ভিখারি কিংবা পরিচয়হীন সেই মানুষগুলো যাদের হারিয়ে যাওয়ায় কারো মাথা ব্যথা নেই, খবরের শিরোনাম হয় না, প্রশাসনের নজরও পড়ে না, কিন্তু তাদের জীবন কি সত্যিই এতটাই মূল্যহীন? হ্যালো শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো কাহিনী স্ট্রিট। আজ শুনবে সাংবাদিক ও লেখক দিব্যেন্দু ঘোষের লেখা সাইকোলজিক্যাল থ্রিলার ছায়া শিকারী। গল্প শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কাহিনী স্ট্রিটকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবে না। কমেন্টের পাশে থাকা হাইপ বাটনে ক্লিক করে দাও প্লিজ, তাহলে আমাদের গল্পটা আর একটু বেশি মানুষের কাছে পৌঁছবে। তাহলে আর দেরি নয়, শুরু হচ্ছে ছায়া শিকারী। হাওড়া স্টেশনের কারশেডের পিছনের দিকটা এমনিতেই ভুতুরে, তবে আজকের রাতটা যেন একটু বেশি থমথমে। জুন মাসের গুমোট গরম, বাতাসে বৃষ্টির নামগন্ধ নেই। রেললাইনের ধারের ঝোপঝাড়ের ভেতর থেকে একটা পচা গন্ধ ভেসে আসছে। সিআইডির দুধে গোয়েন্দা অপরাজিতা সেন যখন ঘটনাস্থলে পৌঁছলেন তখন মাঝরাত। পুলিশের হলুদ টেপ দিয়ে জায়গাটা ঘেরা, একটা ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে বডিটা। অপরাজিতা পকেট থেকে রুমাল বের করে নাকের কাছে ধরলেন। কি অবস্থা অজয়? অজয় এগিয়ে এসে ত্রিপলের একটা দিক সামান্য সরাল। খুব খারাপ ম্যাডাম, আইডেন্টিফাই করাই মুশকিল। তবে লোকটার বয়স ওই 35 থেকে 40-এর মধ্যে। ভ্যাগাবন বা দিনমজুর গোছের কেউ একটা হবে আর কি। গত সপ্তাহে যে বডিটা বর্ধমানে পাওয়া গিয়েছিল এক্স্যাক্টলি সেম প্যাটার্ন ম্যাডাম। অপরাজিতা ভুরু কুঁচকে হাঁটু গেড়ে বসলেন, টর্চের আলো ফেললেন মৃতদেহের ওপর। গলাটা এমন নিখুঁতভাবে কাটা যেন কোনো কসাই খুব যত্ন নিয়ে কাজটা করেছে। লোকটার ডান হাতের কবজির কাছে একটা অদ্ভুত পোড়া দাগ। সবচেয়ে বড় কথা, লোকটার বাঁ পায়ের জুতোটা নেই। আচ্ছা, বর্ধমানের লোকটারও তো বাঁ পায়ের জুতো ছিল না, তাই তো? হ্যাঁ ম্যাডাম, আর বডির পাশে এই জিনিসটা পাওয়া গেছে। অজয় একটা প্লাস্টিকের এভিডেন্স ব্যাগ এগিয়ে দিল। ভেতরে সস্তা দেশি মদের একটা খালি বোতল আর একটা আধপোড়া তাস, ইস্কাপনের টেক্কা। অপরাজিতা উঠে দাঁড়ালেন। এপ্রিলের বিধানসভা ভোটের পর প্রশাসনের ওপরতলায় ব্যাপক রদবদল হয়েছে। রুটিন বদলির চক্করে ভবানী ভবনের অনেক পুরনো অফিসারকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। অপরাজিতার নতুন বস ডিআইজি শ্যান্যাল কাজের চেয়ে মিডিয়া ম্যানেজমেন্টে বেশি আগ্রহী। এই মুহূর্তে একটা সিরিয়াল কিলিংয়ের কেস মানেই শ্যান্যালের দিক থেকে অসম্ভব প্রেসার আসবে কেসটা ধামাচাপা দেওয়ার বা তাড়াহুড়ো করে কাউকে ফাঁসিয়ে দেওয়ার। ম্যাডাম, লোকাল থানার ওসি বলছেন এটা কোনো গ্যাং রাইভেলরি হতে পারে। আসলে রেল লাইনের ধারে তো ড্রাগ অ্যাডিক্টদের আড্ডা। দেখো, গ্যাং রাইভেলরিতে কেউ এত সময় নিয়ে এত নিখুঁতভাবে খুন করে না অজয়। খুনি লোকটার সঙ্গে বসে মদ খেয়েছে, তাকে বিশ্বাস করিয়েছে, তারপর চরম মুহূর্তে যখন লোকটা নেশায় চুর তখন কাজটা করেছে। এটা কোনো ভাড়াটে খুনি বা ছিঁচকে গুন্ডার কাজ নয় অজয়। এটা একটা সাইকোপ্যাথের কাজ, যে খুন করাটা কি আর্ট মনে করে। আর সে ভিকটিমের বাঁ পায়ের জুতোটা নিজের কাছে ট্রফি হিসেবে রেখে দিয়েছে। দূরে একটা এক্সপ্রেস ট্রেন হুইসেল বাজিয়ে চলে গেল। অপরাজিতার মনে হলো হাওড়া থেকে শুরু করে বর্ধমান আর কে জানে পশ্চিমবঙ্গের আরও কোন কোন জেলার রেললাইনের ধুলোয় এই লোকটার পায়ের ছাপ মিশে আছে। লোকটার নাম বিকাশ, অন্তত লজের খাতায় সেটাই লেখা। মাঝবয়সী, সাধারণ চেহারা, পরনে একটা সস্তা চেক শার্ট আর ট্রাউজার্স। তাকে দেখলে রাস্তায় আর 5টা সাধারণ মানুষের থেকে আলাদা করা যাবে না। বিকাশ লজের জানালার পাশে বসে আছে। তার সামনে একটা কালো রঙের পুরনো চামড়ার ব্রিফকেস খোলা। ব্রিফকেসের ভেতর সুন্দর করে সাজানো আছে 5টা বাঁ পায়ের জুতো। হাওয়াই চটি থেকে শুরু করে ছেঁড়া স্নিকার্স সব আছে। সে হাওড়ার দিক থেকে সদ্য নিয়ে আসা ধুলো মাখা ক্যানভাসের জুতোটা সাবধানে ব্রিফকেসের ভেতর রাখলো। তারপর একটা ডায়েরি বের করলো। ডায়েরির পাতায় সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা কিছু নাম আর তারিখ। বিকাশ হাওড়ার লোকটার নাম জানতো না, তাই সেখানে শুধু লিখল হাওড়া কারশেড, 8 জুন। বিকাশ
হাসল। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত শীতলতা। সে জানে পুলিশ কি ভাবছে। তারা ভাবে অপরাধীরা বোকা হয়, কিন্তু বিকাশ তা নয়। সে ছদ্মবেশ বদলাতে ওস্তাদ। কখনো সে স্টেশনে ঘুরে বেড়ানো কোনো এনজিও কর্মী, কখনো ধর্মপ্রাণ সন্ন্যাসী, আবার কখনো সস্তা মদের নেশায় চুর কোনো ভবঘুরে। সে জানে এই সমাজের একেবারে নিচু তলার মানুষদের কেউ খোঁজ রাখে না। একটা ভ্যাগাবন্ড বা স্টেশনের কুলি নিখোঁজ হলে খবরের কাগজে হেডলাইন হয় না, আর এই সুযোগটাই সে নেয়। বিকাশ ব্রিফকেসটা বন্ধ করে ঘাটের নিচে ঢুকিয়ে রাখল। আজ তাকে আবার বেরোতে হবে। এবার তার গন্তব্য বীরভূম, লাল মাটির রাস্তায় নতুন কোনো শিকারের অপেক্ষায়। ভবানী ভবনে অপরাজিতার কেবিনে সকাল থেকে থমথমে পরিবেশ। হোয়াইট বোর্ডে হাওড়া আর বর্ধমানের ছবিগুলো পাশাপাশি লাগানো। দুটো খুন, সেম প্যাটার্ন, সিগনেচারও সেম, বাট হিসেবটা। অপরাজিতা মার্কার পেন দিয়ে দুটো ছবির মধ্যে একটা লাইন টানলেন। অজয় একটা ফাইল নিয়ে ঘরে ঢুকল। ম্যাডাম, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। বডির পেটে প্রচুর পরিমাণে অ্যালকোহল পাওয়া গেছে, আর সঙ্গে সিডেটিভ, মানে অজ্ঞান করে তারপর। আর সেক্সুয়াল অ্যাসল্ট। অপরাজিতার প্রশ্নটা সরাসরি। অজয় মাথা নিচু করল। হ্যাঁ ম্যাডাম, মার্ডার করার আগে ভিকটিমকে চরম শারীরিক নির্যাতন করা হয়েছে, সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়েছে, আর কি? আর ম্যাডাম, ভিকটিমের শরীরে একটা অদ্ভুত পারফিউমের গন্ধ পেয়েছে ফরেন্সিক। খুব সস্তা জুঁই ফুলের গন্ধওয়ালা কোনো আতর। অপরাজিতা জানালার বাইরে তাকালে। শহরে ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেছে। একজন সিরিয়াল কিলার এই রাজ্যের এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়াচ্ছে, নিখুঁত ছকে খুন করছে সমাজের প্রান্তিক মানুষদের। আর পুলিশ এখনো অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। অজয়, গত 6 মাসে হাওড়া, হুগলি, বর্ধমান আর বীরভূম লাইনে যতগুলো আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে, তার সব কটা ফাইল আমার চাই আজ বিকেলের মধ্যে। অপরাজিতার চোখ জ্বলে উঠল। খেলা সবে শুরু হয়েছে। এপ্রিলের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর নবান্ন থেকে শুরু করে ভবানী ভবন, প্রশাসনের প্রতিটি স্তরে একটা চাপা অস্থিরতা কাজ করছে। ক্ষমতার সমীকরণের জেরে গত মাসেই পুলিশের শীর্ষ স্তরে ব্যাপক আমলাতান্ত্রিক রদবদল হয়েছে। তারই সরাসরি ফলশ্রুতি হলেন বর্তমান ডিআইজি স্যান্ডাল। রাজনৈতিক চাপ সামলাতে এবং মিডিয়া ম্যানেজমেন্টে তিনি যতটা দক্ষ, একটা সিরিয়াল কিলিংয়ের মতো জটিল ও অস্বস্তিকর তদন্তে তিনি ততটাই উদাসীন। অপরাজিতা সেনের মতো ফিল্ড অফিসারদের কাছে এই ধরনের প্রশাসনিক বদলির একটাই অর্থ, হাত পা বেঁধে ভরা নদীতে সাঁতার কাটতে বলা। অপরাজিতা তার কেবিনের চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। সামনে টেবিলের উপর ছড়িয়ে আছে 7টা আলাদা আলাদা ফাইল। গত 24 ঘন্টায় অজয় রাজ্য পুলিশের ডেটাবেস ঘেঁটে এই ফাইলগুলো বের করেছে। অজয় ঘরে ঢুকে একটা কফির কাপ এগিয়ে দিল। ম্যাডাম, আপনি ঠিকই ধরেছিলেন। গত 7 মাসে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর, এই 4টি জেলা মিলিয়ে মোট 7টা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে। লোকাল থানাগুলো সব কটাকে ওই অ্যাক্সিডেন্ট বা মাতালদের নিজেদের মধ্যে মারামারি বলে কেস ক্লোজ করে দিয়েছে। অপরাজিতা কফিতে চুমুক দিয়ে চোখ দুটো ল্যাপটপের স্ক্রিনে স্থির করলেন। মারামারি? একটা বডিরও বাঁ পায়ের জুতো নেই, আর পুলিশ সেটাকে কোইন্সিডেন্স ভাবলো। স্ট্রেঞ্জ। শুধু জুতো নয় ম্যাডাম, এই দেখুন, খড়গপুরের বডিটার পকেটে পাওয়া গিয়েছিল একটা আধপোড়া তাস, ইস্কাপনের দড়ি। পান্ডুয়ার বডিটার পাশে ছিল ইস্কাপনের তিরি, কাটোয়াতে চৌকো, আর কাল রাতে হাওড়াতে পাওয়া গেল ইস্কাপনের টেক্কা। লোকাল পুলিশ ভেবেছিল ওগুলো পড়ে থাকা সাধারণ আবর্জনা, কিন্তু আপনি যদি সিকোয়েন্সটা দেখেন। অপরাজিতা উঠে দাঁড়ালেন, হোয়াইট বোর্ডের দিকে এগিয়ে গেলেন মার্কার হাতে। অজয়, পুরো বিষয়টা একটু ভালো করে বোঝো। খুনি একটা আস্ত ডেক নিয়ে খেলছে অজয়। স্পেড বা ইস্কাপন মানে মৃত্যুর প্রতীক।
সেই সমাজের একদম নিচু তলার মানুষদেরকেই টার্গেট করছে, যাদের নিখোঁজ হওয়া নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। আর এখানে তো বোঝাই যাচ্ছে যে সে ভিকটিমের বিশ্বাস অর্জন করছে, তাদের মদ খাওয়াচ্ছে, তারপর জুঁই ফুলের আঁতরের গন্ধ ছড়িয়ে সে তাদের তিলে তিলে শেষ করছে। আর ট্রফি হিসেবে বাঁ পায়ের জুতোটা নিয়ে যাচ্ছে। হাহ, টেক্কা যখন পড়ে গেছে তার মানে একটা সিকোয়েন্স শেষ, এন্ড। এবার সে নতুন খেলা শুরু করবে, এটাই তো স্বাভাবিক। বিকাশ এখন আর সেই ছাপোষা চেহারার মানুষটি নেই। তার পরনে গেরুয়া ফতুয়া, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে বড় করে সিঁদুরের তিলক। তাকে দেখলে মনে হবে কোনো আদ্যপান্ত ধর্মপ্রাণ ভৈরব, যে পুণ্য অর্জনের খোঁজে শ্মশানে শ্মশানে ঘোরে। দ্বারকা নদীর পাড়ে মহাশ্মশানের একটু দূরে, যেখানে আলো ঠিক পৌঁছয় না, সেখানে বসে আছে মাধব। লোকটার বয়স 50-এর কোঠায়। একসময় বাউল গান গাইত, এখন গাঁজা আর সস্তা মদের নেশায় সব খুইয়ে পথে পথে ঘোরে। বিকাশ ধীর পায়ে মাধবের পাশে গিয়ে বসল। পকেট থেকে বের করলো একটা দেশি মদের বোতল। মাধবের ঘোলাটি চোখ বোতলটা দেখে চকচক করে উঠল। এই নে বাবা, গলাটা একটু ভেজা, তারামায়ের প্রসাদ। বিকাশ শান্ত মায়াবী গলায় কথাটা বলার পর মাধব কোনো প্রশ্ন না করেই বোতলটা টেনে নিয়ে গলায় ঢালতে শুরু করলো। বিকাশের চোখের দৃষ্টি স্থির, সাপের মতো ঠান্ডা। সে অপেক্ষা করতে ভালোবাসে। শিকার যখন নিজের জালে নিজে জড়ায়, সেই দৃশ্যটার মধ্যে একটা অদ্ভুত শৈল্পিক তৃপ্তি আছে। মিনিট 15 পর মাধবের চোখের পাতা ভারী হয়ে এলো। বোতলে মদের সঙ্গে মেশানো ছিল কড়া ডোজে সিডেটিভ। লোকটা ঢলে পড়ল নদের পাড়ের নরম কাদামাটিতে। বিকাশ তার ঝোলা থেকে বের করে আনলো একটা সার্জিক্যাল ব্লেড আর এক শিশি সস্তা জুঁই ফুলের আতর। চারপাশের বাতাসে শ্মশানের পোড়া গন্ধ ছাপিয়ে হঠাৎ জুঁই ফুলের উৎকট দম বন্ধ করা গন্ধ ছড়িয়ে পড়ল। বিকাশ খুব সন্তর্পণে মাধবের ডান হাতের কবজির কাছে ব্লেডটা ছোঁয়ালো। লোকটার জ্ঞান, কিন্তু যন্ত্রণায় শরীরটা একবার কেঁপে উঠল। বিকাশ ফিসফিস করে বলল, ভয় পাস না, তোরা তো এমনিতেই মরে আছিস। আমি তো শুধু তোদের এই পচা পৃথিবী থেকে মুক্তি দিচ্ছি। কাজ শেষ হওয়ার পর বিকাশ খুব সাবধানে মাধবের বাঁ পায়ের পুরনো ক্যানভাসের জুতোটা খুলে নিজের ঝুলায় ভরল। তারপর পকেট থেকে একটা তাস বের করে মাধবের বুকের ওপর রাখল। রৈতনের টেক্কা। ইস্কাপনের খেলা শেষ, এবার শুরু রক্তের রঙের খেলা। পরদিন সকাল, ভবানী ভবন। ডিআইজি স্যান্যালের ঘরটা বেশ বড় এবং শীততাপ নিয়ন্ত্রিত। অপরাজিতা যখন ঘরে ঢুকলেন, স্যান্যাল তখন একটা ফাইল দেখছিলেন। আসুন অপরাজিতা, বসুন। হাওড়ার কার্শেডের মার্ডার কেসটার কি আপডেট? কাল রাতে তো দেখলাম নিউজ চ্যানেলগুলো বেশ লাফালাফি করছে। স্যার, ওটা কোনো আইসোলেটেড মার্ডার নয়। গত 7 মাসে বিভিন্ন জেলায় হওয়া অন্তত 7টা খুনের সঙ্গে কিন্তু এর ডিরেক্ট লিঙ্ক আছে। আমার মনে হয় এটা একজন সিরিয়াল কিলারের কাজ। আমাদের এখনই কিন্তু একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা দরকার স্যার। সিরিয়াল কিলার? আপনি কি হলিউডের সিনেমা বেশি দেখছেন নাকি? শুনুন অপরাজিতা, সামনে পঞ্চায়েত ভোট আসছে। এই মুহূর্তে রাজ্যে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। এই খবরটা রিলিজ হলে বিরোধীরা কি ইস্যু বানাবে বুঝতে পারছেন? হোম মিনিস্ট্রি থেকে আমার ওপর অসম্ভব প্রেশার আছে। কিন্তু স্যার, আমরা যদি এখনই লোকটাকে না থামাই, সে আরো খুন করবে। আর ওর একটা স্পেসিফিক প্যাটার্ন আছে স্যার। প্যাটার্নটা ফরগেট করুন। হাওড়ার কেসটা লোকাল থানাকে হ্যান্ডওভার করে দিন। ওটা গ্যাংওয়ার হিসেবেই খাতায় উঠবে। আপনি বরং সল্ট লেকের ওই ফেক কল সেন্টারের কেসটায় ফোকাস করুন। ওটা সলভ হলে ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল হবে। অপরাজিতার ভেতরে রাগ যেন ফুটতে শুরু করলো। সিস্টেম কিভাবে একজন সাইকোপ্যাথকে দিনের পর দিন আড়াল করে যাচ্ছে শুধু রাজনৈতিক স্বার্থ আর নিজেদের চেয়ার বাঁচানোর জন্য। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওকে স্যার, আমি ফাইলগুলো লোকাল থানাকে পাঠিয়ে দিচ্ছি। শান্তভাবে কথাটা বললেও অপরাজিতার চোখ দুটো জ্বলছিল। তিনি কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে ফিরে এলেন।
অজয় তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারল কিছু একটা গন্ডগোল হয়েছে। কি হলো ম্যাডাম? সান্যাল স্যার কি বললেন? সিস্টেম আমাদের হাত বেঁধে দিয়েছে অজয়। অফিসিয়ালি এই কেসটার আর কোনো অস্তিত্বই নেই। তাহলে আমরা কি করব ম্যাডাম? অপরাজিতা নিজের রিভলভারটা চেক করে হোলস্টারে ঢোকালেন। অফিসিয়ালি আমরা ফেক কল সেন্টারে তদন্ত করব, কিন্তু আনঅফিসিয়ালি আমরা শিকারে বেরোবো। দেখো, ওই লোকটা যেই হোক, সে মনে করছে যে সে ঈশ্বরের মতো অদৃশ্য, কিন্তু ওকে আমাদেরকেই বোঝাতে হবে যে ছায়াদেরও শিকার করা যায়। ঠিক সেই মুহূর্তে অপরাজিতার ফোন বেজে উঠল। স্ক্রিনে বীরভূম জেলার এসপির নাম্বার। হ্যালো, গুড মর্নিং স্যার, কেমন আছেন? আমাদের মতো মানুষদের কি সমাজ আর ভালো থাকতে দেয়? একটা অদ্ভুত কেস পেয়েছি আজ সকালে। তারাপীঠের কাছে একটা বডি পাওয়া গেছে। বাঁ পায়ে জুতো নেই, আর পকেটে একটা দাস, রুইতনের টেক্কা। তুমি কি একবার আসতে পারবে আমার এখানে? অপরাজিতার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। খেলা শুরু হয়ে গেছে অজয়। বীরভূমের শিউড়ি সদর হাসপাতালের মর্গটা একটা পুরনো স্যাঁতস্যাঁতে ব্রিটিশ আমলের বাড়ি। ভেতরে ফরমালিন আর পচা মাংসের গন্ধ এতই তীব্র যে অভ্যস্ত অফিসারদেরও নাড়ি ভুঁড়ি পাক দিয়ে ওঠে। অপরাজিতা যখন মর্গের ভেতরে ঢুকলেন, তখন ডক্টর সেনগুপ্ত একটা বডির উপর ঝুঁকে কাজ করছিলেন। বডিটা তারাপীঠের শ্মশানের কাছ থেকে পাওয়া মাধবের। ডাক্তার সেনগুপ্ত গ্লাভস পরা হাতটা সামান্য উপরে তুললেন। তার চোখে মুখে অসীম ক্লান্তির ছাপ। আমার 25 বছরের কেরিয়ারে আমি প্রচুর মার্ডার দেখেছি ম্যাডাম, কিন্তু এরকম পৈশাচিক নৃশংসতা আমি আগে কখনো দেখিনি। দিস ইজ নট জাস্ট এ মার্ডার, দিস ইজ পিওর এভার। অপরাজিতা মৃতদেহের দিকে তাকালেন। শরীরটা আক্ষরিক অর্থেই ছিন্ন ভিন্ন। আরেকটা জিনিস ম্যাডাম, লোকটাকে খুন করার আগে অন্তত 3-4 ঘন্টা ধরে টর্চার করা হয়েছে। সেনগুপ্ত একটা লম্বা ফোরসেপ দিয়ে ক্ষতগুলো দেখাতে শুরু করলেন। এই যে দেখুন ম্যাডাম, ভিকটিমের শরীরে অজস্র সিগারেটের সেঁকা, স্ক্রুড্রাইভার বা ওই জাতীয় কিছু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় অন্তত 45 বার আঘাত করা হয়েছে। সব থেকে মারাত্মক হলো সেক্সুয়াল মিউটিলেশন। লোকটার যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে, আর সেটা করা হয়েছে সে বেঁচে থাকতে থাকতে। তারপর গলার নলিটা কাটা হয়েছে একটা নিখুঁত টানে, ক্লিন কাট, সার্জিক্যাল পজিশন। অপরাজিতার চোয়াল শক্ত হয়ে গেল, কপালে ঘামের বিন্দু বিন্দু জমতে লাগলো। খুনি চরম স্যাডিস্ট। সে ভিকটিমের যন্ত্রণার চরম সীমায় পৌঁছে তবেই চরম পুলক বা স্যাটিসফ্যাকশন পায়। শুধু তাই নয়, এই দেখুন। ডক্টর সেনগুপ্ত একটা ছোট প্লাস্টিকের পাউচ এগিয়ে দিলেন। ভিকটিমের গলার কাছে একটা কামড়ের দাগ ছিল। আমি সেখান থেকে স্যালাইভা বা লালা রসা কালেক্ট করেছি, আর বডির পাশ থেকে একটা আধ পোড়া রুইতনের টেক্কা তো পুলিশ পেয়েইছে। মর্গ থেকে বেরিয়ে অপরাজিতা বাইরে দাঁড়ানো বীরভূমের এসপির দিকে তাকালেন। স্যার, আপনার লোকাল সোর্স কিছু বলতে পারলো? মানে শ্মশানের আশেপাশে কেউ কিছু দেখেছে কিনা? না, তেমন কিছু নয়। শুধু একজন আতপাগল ভিখারি বলেছে যে মাধবকে শেষবার একজন ভৈরবের সঙ্গে কথা বলতে দেখেছিল। লোকটার কপালে নাকি বড় সিঁদুরের টিপ ছিল, গলায় রুদ্রাক্ষ, কিন্তু তার মুখটা সে অন্ধকারে দেখতে পায়নি। আর আশ্চর্য হলো, ওই ভৈরবকে আজ সকাল থেকে গোটা তারাপীঠে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরাজিতার মাথার ভেতর যেন অ্যালার্ম বেজে উঠল। লোকটা ছদ্মবেশ ধরছে। সে জানে সমাজের প্রান্তিক মানুষেরা কাকে সহজে বিশ্বাস করবে। কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার লুইস গার্ভিতোর নাম ছিল লা বেস্তিয়া বা দা বিস্ট। সে ভিখারি, যাজক বা সমাজকর্মীর ছদ্মবেশে প্রায় 190টির বেশি শিশুকে নৃশংসভাবে খুন করেছিল। নারকীয় অত্যাচার করে মারত তাদের। বিকাশ কখনো গার্ভিতোর নাম শোনেনি, কিন্তু অশুভ শক্তি বোধ হয় পৃথিবীর সব প্রান্তেই একই ভাষায় কথা বলে। আজ বিকাশের পরনে গেরুয়া ফতুয়া নেই, প্যান্ট শার্ট পরা, গলায় আই কার্ড ঝোলানো একজন সরকারি সার্ভেয়ারের ছদ্মবেশে আছে সে আজ। সামনে পঞ্চায়েত ভোট।
এই সময় গ্রামে গ্রামে সার্ভেয়ার বা রাজনৈতিক দলের লোকেরা ঘোরে, তাই কেউ তাকে সন্দেহ করবে না। বিকাশের সামনে বসে আছে রতন। রতন ভবঘুরে স্টেশন চত্বরে ভিক্ষে করে। আজ তাকে বিকাশ একটা নতুন কম্বল আর কিছু টাকার লোভ দেখিয়ে এই পরিত্যক্ত ইট ভাটার কাছে নিয়ে এসেছে। রতন পরম তৃপ্তিতে বিকাশের দেওয়া মদের বোতল থেকে মদ গিলছে। বিকাশ একটা নীল রঙের ডায়েরি বের করলো। ডায়েরির পাতায় লেখা আছে অনেকগুলো নাম আর তারিখ। বিকাশ মৃদু হাসল। পুলিশ ভাবছে সে 7-8টা খুন করেছে। বোকার দল। গত 3 বছরে সে অন্তত 40টা খুন করেছে। জঙ্গলমহল, বাঁকুড়ার লালমাটি, মেদিনীপুরের নির্জন হাইওয়ে, সব জায়গায় তার শিকারের গণকবর লুকিয়ে আছে। যাদের খোঁজ কেউ কোনোদিন রাখেনি, যাদের অস্তিত্ব নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই, তাদের নিখোঁজ হওয়ার খবর কোন কাগজে বেরোবে? রতনের চোখ ঢুলু ঢুলু। বিকাশ ব্যাগ থেকে বের করলো একটা সার্জিক্যাল ব্লেড, একটা স্ক্রুড্রাইভার আর সেই চেনা জুঁই ফুলের আতর। সে রতনের কাছে এগিয়ে গেল। রতনের ডান হাতের কবজিতে একটা শক্ত দড়ি বাঁধতে বাঁধতে বিকাশ ফিস ফিস করে বলল, তোরা হলি কি জানিস? হ্যাঁ, তোরা হলি এই সমাজের আবর্জনা। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, নেই নেই তোদের কোনো অধিকার নেই। আমি তোদের ঈশ্বর, আমি 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 তোদের ঈশ্বর, আমি তোদের মুক্তি দেব। রতন নেশার ঘোরেও বিপদের গন্ধ পেল। সে অস্পষ্ট গলায় গোঙাতে শুরু করলো। পালানোর চেষ্টা করলো, কিন্তু বিকাশের পেশিবহুল হাত তাকে পাথরের মতো চেপে ধরল। চুপ, একদম চুপ, খেলা তো সবে শুরু হলো। বাতাসে ছড়িয়ে পড়ল জুঁই ফুলের তীব্র দমবন্ধ করা গন্ধ। রাত 9টা, কলকাতা। অপরাজিতা তার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, হাতে এক গ্লাস ব্ল্যাক কফি। ল্যাপটপের স্ক্রিনে খোলা রয়েছে লুইস গার্ভিতোর ক্রিমিনাল প্রোফাইল। অজয় একটু আগে ফোন করেছিল। সে রাজ্য জুড়ে গত 3 বছরের মিসিং পার্সন ডায়েরির লিস্ট বের করেছে, বিশেষ করে ভবঘুরে, দিনমজুর আর মানসিক ভারসাম্যহীন মানুষদের লিস্ট। সংখ্যাটা দেখে অপরাজিতার চোখ কপালে। প্রায় 120 জন মানুষ গত 3 বছরে নিখোঁজ হয়েছে, যাদের কোনো পাত্তাই আর পাওয়া যায়নি। লোকটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, ও একটা মনস্টার। সে একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে মানুষ খুন করছে, আর আমরা জানতেই পারিনি। অপরাজিতা বুঝতে পারলেন সিস্টেমের ভরসায় বসে থাকলে এই রাক্ষসকে কোনো দিন ধরা যাবে না। ডিআইজি স্যান্যাল নিজের চেয়ার বাঁচাতে এই তদন্তকে ধামাচাপা দেবেনি। অপরাজিতাকে এমন একটা ফাঁদ পাততে হবে যেখানে শিকারী নিজেই এসে ধরা দেয়। হঠাৎ অপরাজিতার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজে কোনো টেক্সট নেই, শুধু একটা ছবি। ছবিটা একটা রক্তমাখা বাঁ পায়ের জুতোর। জুতোর পাশে রাখা আছে একটা তাস, রৈতনের দড়ি, আর তার নিচে একটা পুরনো খবরের কাগজের টুকরো যেখানে পুরুলিয়ার নাম লেখা। অপরাজিতের কফি খাওয়া থেমে গেল। খুনি তাকে চ্যালেঞ্জ করছে। সে অপরাজিতাকে তার পরের খেলার মাঠে আমন্ত্রণ জানাচ্ছে। তুমি আমার সঙ্গে খেলতে চাইছো, তাই তো? অপরাজিতার চোখের তারায় শিকারী নিখড়ের মতো হিংস্রতা ফুটে উঠল। পুরুলিয়ার রুক্ষ লালমাটির ইটভাটার কাছে যখন অপরাজিতা পৌঁছলেন, তখন সকালের কড়া রোদ চারপাশের বাতাসকে তাঁতিয়ে তুলেছে। কিন্তু রতনের মৃতদেহটার দিকে তাকিয়ে অপরাজিতা শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। প্যাটার্ন একদম এক। গলার নলি নিখুঁতভাবে কাটা, শরীরে অজস্র অস্ত্রোপচারের চিহ্ন, আর বডির কয়েক হাত দূরেই পড়ে আছে রৈতনের দড়ি। বাতাসে তখনও সেই চেনা উৎকট জুঁই ফুলের আতরের গন্ধটা মরে যায়নি। অপরাজিতা যখন লোকাল পুলিশের সঙ্গে কথা বলছেন, তখনই তার পকেটে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অজয়ের নাম্বার। ম্যাডাম, সব হিসেব ওলটপালট হয়ে গেছে। খুনি শুধু ভবঘুরে পুরুষদের টার্গেট করছে তাই নয়, আজ সকালে মুর্শিদাবাদের বহরমপুর আর নদিয়া কৃষ্ণনগরে 2টো বডি পাওয়া গেছে। দুটোই ফিমেল বডি, আর প্যাটার্ন সেম। আমি এক্ষুনি মুর্শিদাবাদ বেরোচ্ছি। তুমি বহরমপুর থানায় এক্ষুনি ইনফর্ম করো।
খুনি তার খেলার নিয়ম বদলাচ্ছে। সে এখন আরো বেপরোয়া। অপরাজিতা যখন বহরমপুর থানায় পৌঁছলেন তখন আকাশ কালো করে মেঘ করেছে। থানায় তাকে রিসিভ করলো সাব ইন্সপেক্টর অনন্যা সেন। 30-এর কোঠায় বয়স, চোখে মুখে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ছাপ। অনন্যা গত 2 বছর এই জেলার মিসিং পার্সনদের ডেটাবেস নিয়ে কাজ করছে। ওয়েলকাম ম্যাডাম, এই নিন। অনন্যা একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, আমি জানি আপনি কেন এসেছেন। আমি গত 6 মাস ধরে ওপরতলায় এই প্যাটেন্টের কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। সবাই ভেবেছে রাস্তার মেয়েদেরকে কারা খুন করলো তাতে কার কি আসে যায়। অপরাজিতা ফাইলে চোখ বোলালেন। মৃতার নাম যমুনা। হাইওয়ের ধারের একটা সস্তা ধাবায় কাজ করত। রাতে ওখানেই ঘুমতো। বডিটা কিভাবে পাওয়া গেল অনন্যা? ভাগীরথীর পারে একটা পরিত্যক্ত গোডাউনের পেছনে। ম্যাডাম, এদের বডিগুলো এমনভাবে ফেলে রাখা হচ্ছে যেন কোনো বাতিল ভাঙা পুতুল। যমুনার শরীরে ভয়ঙ্কর সেক্সুয়াল অ্যাসল্টের প্রমাণ মিলেছে। শুধু তাই নয় ম্যাডাম, ওর ডান স্তনটা সার্জিক্যাল ব্লেড দিয়ে প্রায় নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে। আর যথারীতি ওর বাঁ পায়ের চটিটা নেই। গট ইট। আর তাস? অনন্যা একটা প্লাস্টিকের এভিডেন্স ব্যাগ অপরাজিতার সামনে রাখলো। ভেতরে একটা তাস, ইস্কাপনের রানী। তার মানে খুনিটা মেয়েদের জন্য রানী তাসগুলো ব্যবহার করছে। ওকে, আচ্ছা, নদিয়ার বডিটার কি আপডেট? কৃষ্ণনগরের বডিটা একজন মানসিক ভারসাম্যহীন মহিলা, ভিখারির, বয়স 50-এর কাছাকাছি। ওখানেও বা পায়ের জুতো নেই। আর ওখানেও সেম পাওয়া গেছে, রুইতনের রানী। ম্যাডাম, খুনি শুধু মারছে না, ও আমাদের নিয়ে খেলছে। ও প্রমাণ করতে চাইছে যে প্রশাসন অন্ধ আর অথর্ব। কিন্তু ও মেয়েদের টার্গেট করা শুরু করলো কেন? কারণটা খুব সিম্পল। মেয়েদের শিকার করা তো আরও সহজ, আর তাতে সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন আরও বেশি। গারাভিতোর মতো সিরিয়াল কিলাররা যখন কন্ট্রোল হারায় তখন তারা শিকারের পরিধি বাড়িয়ে দেয়। লোকটা এখন মাল্টিপল জেলায় অপারেট করছে। ও কিন্তু আর কোথাও এক জায়গায় স্থির হয়ে নেই। অপরাজিতা পকেট থেকে পুরুলিয়ার পাওয়া রুইতনের দড়িটা বের করলেন। আমরা কি কিছুই করতে পারবো না ম্যাডাম? পারবো, অবশ্যই পারবো। ও একটা না এরকম ভুলই করবে, কারণ যারা নিজেদের ভগবান ভাবে তাদেরই পতন হয়। বিকাশ এবার আরো উত্তরে চলে এসেছে। তার আজকের ছদ্মবেশ একজন এনজিও কর্মীর। চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে শান্তিনিকেতনী ঝোলা, পরনে পরিষ্কার ইস্ত্রি করা পাঞ্জাবি। তার সামনে বসে আছে মালতী, বছর 25-এর মেয়ে। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর মালদা স্টেশনে ঘুরে ঘুরে প্লাস্টিক কুড়োতো। আজ বিকেলে বিকাশ তাকে মিষ্টি কথায় ভুলিয়ে নতুন কাজের লোভ দেখিয়ে এই নির্জন জায়গায় নিয়ে এসেছে। মালতীর চোখে এক রাশ স্বপ্ন। বাবু, আপনি আপনি সত্যিই আমায় ওই রিফিউজি হোমে কাজ দেবেন তো? আমি খুব ভালো রান্না করতে পারি। মালতী আধো আধো অন্ধকারে কৃতজ্ঞতার সুরে বলল। বিকাশ তার ঝোলা থেকে মদের বোতলটা বের না করে আজ বের করলো একটা স্টিলের ফ্লাস্ক। হ্যাঁ, অবশ্যই দেব। ওদেরও তো দরকার আছে রান্নির। আর তাছাড়া তুই তো আমার বোনের মতো মালতী। আমারও একটা ছোট বোন ছিল জানো, এই বছরখানেক আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে। তোমায় দেখে হঠাৎ করে কেন জানি না ওর কথা মনে পড়ে গেল। যাই হোক, এই নাও, চাটা খেয়ে নাও। অনেকটা পথ হেঁটেছ, ক্লান্তি কেটে যাবে। চায়ে মেশানো ছিল কড়া মাত্রার ক্লোরোফর্ম আর ঘুমের ওষুধ। মালতী সরল বিশ্বাসে ফ্লাক্সটা মুখে তুলল। দুটো খাওয়ার পরেই তার মনে হলো চারপাশের গাছপালাগুলো কেমন যেন দুলছে। বাবু, আমার মাথাটা কেমন দুলছে। আমি পড়ে যাচ্ছি। মালতী মাটিতে লুটিয়ে পড়ল। বিকাশ
উঠে দাঁড়ালো। তার চোখের সেই মাপা শান্ত দৃষ্টি পাল্টে গিয়ে হিংস্র বন্য পশুর মতো হয়ে গেছে। সে পকেট থেকে জুঁই ফুলের আতরের শিশিটা বের করে মালতীর গায়ে ছিটিয়ে দিল। তুমি তো আমার বোনের মতো, তুমি তো আমার বোনের মতো, আমার কোনো বোন নেই। তোরা তোরা সব ডাইনি, বুঝলি? ডাইনি। তোদের শরীরগুলো নোংরা নোংরা, আমি তোদের শুদ্ধ করছি। বিকাশ তার সার্জিক্যাল ব্লেডটা বের করলো। চাঁদের আলো ব্লেডের ধারালো প্রান্তে ঠিকরে পড়ছে। সে মালতীর নিথর শরীরের পাশে হাঁটু গেড়ে বসল। প্রথম কোপটা সে বসালো মালতীর ডান কাঁধের কাছে। মেয়েটার জ্ঞান নেই, তবু রিফ্লেক্স অ্যাকশনে শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। বোন। কাজ শেষ হওয়ার পর বিকাশ মালতীর রক্তমাখা বাঁ পায়ের চটিটা সযত্নে নিজের ব্যাগে ভরল। তারপর মালতীর কপালে নিজের রক্তমাখা আঙুল দিয়ে একটা তিলক কেটে দিল। বডি পাশে রেখে দিল চিড়িতনের রানী। পরদিন সকাল, ভবানী ভবন, কলকাতা। রুদ্র আর অনন্যা সারা রাত ধরে একটা ম্যাপের উপর কাজ করেছে। ম্যাপটায় লাল পিন দিয়ে খুনগুলোর লোকেশন মার্ক করা। হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, আর আজ সকালে মালদা থেকে নতুন খবরটা এসেছে। ডিআইজি সান্যাল ঘরে ঢুকলেন, তার মুখ থমথম। অপরাজিতা, চিফ মিনিস্টারের অফিস থেকে আজ সকালে ফোন এসেছিল। মালদহের বডিটা নিয়ে মিডিয়া লিক হয়ে গেছে। অপোজিশন লিডার টুইট করেছেন যে রাজ্যে ওমেন সেফটি বলে কিছুই নেই, এখন আর এটা গ্যাং ওয়ার বলে চালানো যাবে না। ইউ হ্যাভ মাই ফুল পারমিশন, ফর্ম ইউর স্পেশাল টাস্ক ফোর্স। অনেক দেরি হয়ে গেছে স্যার, লোকটা ইতিমধ্যেই 10টার বেশি খুন করে ফেলেছে, আর এটা শুধু আমাদের জানা ফিগার। অনন্যা ম্যাপটার দিকে আঙুল দেখান। ম্যাডাম, আপনি যদি লোকেশনগুলো দেখেন একটা অদ্ভুত প্যাটার্ন পাবেন। ও হাওড়া থেকে শুরু করে মেন লাইন ধরে এগোচ্ছে, আবার মাঝে মাঝে ব্রাঞ্চ লাইনে ঢুকে পড়ছে, কিন্তু ওর মুভমেন্ট সবসময় নর্থের দিকে। ও দক্ষিণবঙ্গে কাজ প্রায় শেষ করে এখন উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। অপরাজিতা ম্যাপটার উপর ঝুঁকে পড়লেন। স্যার, অ্যাজ পার আওয়ার নলেজ ও রেল লাইন ফলো করছে। ওর কাছে ট্রেনের টাইমিং, পরিত্যক্ত কার শেড বা রেলের কোয়ার্টার সম্পর্কে ক্লিয়ার ধারণা রয়েছে। ও কিন্তু প্লেনে বা বাসে করে ট্রাভেল করছে না, ও লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন ইউজ করছে, কারণ সেখানে সিসিটিভি নেই, আর ভিড়ের মধ্যে সেখানে মিশে যাওয়া খুব ইজি। ম্যাডাম, এটা দেখুন। অনন্যা ল্যাপটপের ফাইলের ভেতর থেকে একটা ছবি বের করলো। এটা মালদহের ক্রাইম সিনের ছবি। অপরাজিতা ল্যাপটপে ছবিটা বড় করলেন। মালতীর লাশের পাশে রাখা চিড়িধনের রানী তাসটার পেছনে খুনি পেনের কালি দিয়ে কিছু একটা লিখেছে। অক্ষরগুলো কাঁপা কাঁপা, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে খুঁজে পেলেন না তো অপরাজিতা? আমার লাল মাটির দেশে খেলা শেষ, এবার শিলিগুড়ি আসছি, পারলে আটকে দেখান। অপরাজিতার চোখের দৃষ্টি বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ও আমার নাম জানলো কি করে? তার মানেও আমাদের পুলিশের ভেতরের খবরও রাখছে। ও শিলিগুড়ি যাচ্ছে না অনন্যা, ও আমাদের ডাইভার্ট করার চেষ্টা করছে। তাহলে ও কোথায় যাচ্ছে ম্যাডাম? অপরাজিতা ম্যাপের একটা নির্দিষ্ট পয়েন্টে আঙুল রাখলেন। যেখান থেকে সব শুরু হয়েছিল, মালদহ থেকেই ও ব্যাকট্র্যাক করবে। ও কলকাতার দিকে ফিরবে, কিন্তু তার আগে ও এমন কাউকে মারবে যার মৃত্যু আমাদের সিস্টেমের ভিত নাড়িয়ে দেয়। নৈহাটি জংশনের পরিত্যক্ত গুডস ইয়ার্ড রাতের অন্ধকারে দানবাকৃতির গোরস্থানের মতো দেখায়। সারি সারি মূর্ছে ধরা বাতিল মালগাড়ির বগি, চারিদিকে আগাছা আর ইঁদুরের উপদ্রব।
ঠিক রাত 2:15 দূরের মেন লাইন দিয়ে একটা থ্রু ট্রেন হুশ করে বেরিয়ে গেল, আর তার হেডলাইটের আলোয় এক মুহূর্তের জন্য ইয়ার্ডের চেহারাটা ভৌতিক হয়ে উঠল। জয়ন্ত মুখার্জি, স্থানীয় ওয়েব পোর্টালের ক্রাইম রিপোর্টার, সন্তর্পণে একটা বাতিল ওয়াগনের পেছনে লুকিয়েছিল। তার হাতে একটা হাই রেজলিউশন DSLR ক্যামেরা। পুলিশের নিচু তলায় জয়ন্তর ভালো সোর্স আছে। সে জানে গত কয়েক মাসে রেল লাইন ঘেঁষে ঘটে যাওয়া খুনগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে। সে জুঁইফুল খুনি বা লেফট শু কিলার এই নাম দিয়ে ইতিমধ্যে দুটো আর্টিকেলও লিখে ফেলেছে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। আজ রাতে তার সোর্স তাকে টিপস দিয়েছিল যে মালদা থেকে সন্দেহভাজন খুনি ডাউন ট্রেনে নৈহাটির দিকেই আসছে। স্কুপের লোভে জয়ন্ত একা চলে এসেছে। এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ তার চারপাশের ভ্যাপসা স্যাঁতস্যাঁতে বাতাসের মধ্যে একটা তীব্র মিষ্টি গন্ধ ভাসতে শুরু করল, জুঁই ফুলের গন্ধ। জয়ন্তর মেরুদণ্ড বেয়ে বরফের স্রোত নেমে গেল। সে ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ করে অন্ধকারে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল। ঠিক তখনই তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা হিস হিসে গলা শোনা গেল। কে রে, খবর করছিস? হ্যাঁ, খবর করছিস সাংবাদিক? জয়ন্ত চমকে ঘুরে দাঁড়ানোর আগেই একটা লোহার রড সজোরে আছড়ে পড়ল তার মালাই চুকিতে। যন্ত্রণায় আর্তনাদ করে ওঠার আগেই একটা চামড়ার গ্লাভস পরা হাত তার মুখটা চেপে ধরল। অন্ধকারে লোকটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে পরনে ট্রেনের টিকিট চেকার বা গার্ডদের মতো সাদা শার্ট আর কালো কোট। বিকাশ জয়ন্তর চুলের মুঠি ধরে তাকে টেনে একটা বাতিল ওয়াগনের ভেতর নিয়ে গেল। জয়ন্ত ব্যথায় গোঙাচ্ছে, চোখে মুখে চরম আতঙ্ক। তুই নাকি আমাকে নিয়ে বড় বড় গল্প লিখছিস? হ্যাঁ, বড় বড় গল্প লিখছিস? লেখ, লেখ না, লেখ লেখ, এখন লেখ। বিকাশ তার ব্যাগ থেকে সার্জিক্যাল ব্লেডটা বের করলো। চাঁদের আলোয় ব্লেডটা ঝিকমিক করে উঠল। আমি নাকি পাগল? আমি নাকি পাগল? আমি নাকি সমাজের প্রান্তিক মানুষদের মারি কারণ আমি কাপুরুষ? আজ আমি তোর মতো সমাজের তথাকথিত ভদ্রলোককে মারবো। দেখি দেখি এবার কোন পুলিশ কি বলে। জয়ন্ত হাত জোর করে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার মুখ থেকে শুধু অস্ফুট গোঙানি বেরোলো। বিকাশ হাসল। সে হাসি কোনো মানুষের নয়, একটা পশুর। তুই আমাকে খুঁজছিলি না? আমিও কোনো ব্রেকিং নিউজ নই রে সাংবাদিক। আমি হলাম খোদ মৃত্যু। বাতাসে জুঁই ফুলের গন্ধটা আরো প্রকট হলো। নৈহাটি স্টেশনের দিক থেকে ভেসে আসা একটা এক্সপ্রেস ট্রেনের লম্বা হুইসেলের শব্দে জয়ন্ত শেষ আর্তনাদ চিরকালের মতো চাপা পড়ে গেল। অপরাজিতা সেন যখন ঘটনাস্থলে পৌঁছলেন তখন ডিআইজি সান্যালও সেখানে উপস্থিত। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। মিডিয়ার ওবি ভ্যানিয়ার্ডের বাইরে ভিড় করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে পড়ার জোগাড়। অনন্যা আর অজয় আগে থেকেই সেখানে ছিল। অপরাজিতা ওয়াগনের ভেতর ঢুকলেন এবং দৃশ্যটা দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালেন। জয়ন্তর বডিটা ওয়াগনের ছাদের একটা হুক থেকে উল্টো করে ঝোলানো, যেন কোনো কসাইখানায় মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। গলাটা সেই একই নিখুঁত স্টাইলে কাটা। শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা এবং স্ক্রুড্রাইভারের ক্ষত, এবং বরাবরের মতোই বাঁ পায়ের জুতোটা উধাও। অনন্যা একটা এভিডেন্স ব্যাগ অপরাজিতার দিকে এগিয়ে দিল। বডির ঠিক নিচে রক্তে ভেজা মাটিতে এই তাসটা রাখা ছিল। অপরাজিতা দেখলেন ইস্কাপনের রাজা। ও আমাদের মেসেজ দিচ্ছে।
ও প্রান্তিক মানুষ থেকে এবার সোজা একজন জার্নালিস্টের দিকে শিফট করেছে। ও প্রমাণ করতে চাইছে যে ও যাকে খুশি যখন খুশি মারতে পারবে। ডিআইজি শ্যান্নাল অপরাজিতার কাছে এগিয়ে এলেন। তার মুখে আর সেই ঔদ্ধত্য নেই, বরং স্পষ্ট ভয়ের ছাপ। অপরাজিতা, চিফ মিনিস্টার নিজেই কেসটা মনিটর করছেন। সাংবাদিক খুন হওয়া মানে ডিরেক্ট ডেমোক্রেসির ওপর অ্যাটাক। মিডিয়া আমাদের ছেড়ে খাবে। লোকটাকে যে করেই হোক ধরুন। আমি তো আপনাকে আগেই বলেছিলাম স্যার, ও একটা মনস্টার। ওকে থামাতে গেলে আমাদের সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে হবে। অপরাজিতা বডির কাছে গিয়ে হাঁটু কেড়ে বসলেন। কিছু একটা তার নজর কেড়েছে। জয়ন্ত ডান হাতের মুঠোটা শক্ত করে বন্ধ। অপরাজিতা গ্লাভস পরা হাতে সাবধানে জয়ন্তর আঙুলগুলো খুললেন। মুঠোর ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছেঁড়া কালো রঙের কাপড়ের টুকরো এবং একটা পেতলের বোতাম। বোতামটার গায়ে স্পষ্ট খোদাই করা আছে ইন্ডিয়ান রেলওয়েজ। অপরাজিতার চোখ চকচক করে উঠল। পাজলের সব থেকে বড় টুকরোটা মিলে গেছে। অনন্যা, অজয়, এদিকে এসো, কুইক। হ্যাঁ ম্যাডাম, আসছি। আমরা এতক্ষণ ধরে ভুল জায়গায় খুঁজছিলাম। লোকটা ছদ্মবেশ ধরেছে ঠিকই, কিন্তু ওর মেন আইডেন্টিটিটা ছদ্মবেশ নয়। মানে মানে আমাদের আন্দাজ ঠিক, ও রেলে চাকরি করে। ভাবো, ও কেন সবসময় রেল লাইনের আশপাশে খুন করে? কেন ও মালদহ, পুরুলিয়া, বীরভূম, হুগলি এত বিশাল বড় একটা এরিয়াতে এত ইজিলি বিনা টিকিটে বিনা চেকিং এরিয়ে যাতায়াত করতে পারে? কিভাবে ও কারশেড, বাতিল, ইয়ার্ড বা রেলের কোয়ার্টারগুলোর খুঁটিনাটি চেনে? কারণ ও সিস্টেমের ভেতরের লোক। ও একজন টিটি, বা হতে পারে গার্ড, অথবা প্যান্ট্রি কারের কোনো স্টাফ। মাই গড! তার মানে ও যখন ডিউটিতে থাকে তখনই ও শিকার খোঁজে? এক্স্যাক্টলি। অপরাজিতা দ্রুত পা চালিয়ে ওয়াগন থেকে বেরোলেন। অনন্যা, ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে গত 3 বছরের এমপ্লয়ি রস্টার আমার চাই। বিশেষ করে যাদের নামে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে, বা যারা সিঙ্গেল, বা যাদের পোস্টিং বারবার বিভিন্ন জেলায় চেঞ্জ হয়েছে। আমার আজকে বিকেলের মধ্যেই কিন্তু লিস্টটা চাই। বিকাশ নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। ঘরে একটা ছোট খাট, একটা আলমারি আর একটা পুরনো টেবিল ফ্যান চলছে। বিকাশ তার ট্রাভেল ব্যাগ থেকে জয়ন্তর রক্তমাখা চামড়ার বাঁ পায়ের জুতোটা বের করলো। খাটের নিচে রাখা সেই কালো ব্রিফকেসটা সে টেনে বের করলো। ব্রিফকেসের ভেতর এখন 10টার উপর জুতো সুন্দর করে সাজানো। বিকাশ নতুন জুতোটা সেখানে রাখলো। তারপর ডায়েরিটা খুলে লিখল, নৈহাটি সাংবাদিক, ইস্কাপনের রাজা। তার চোখে মুখে অদ্ভুত তৃপ্তি। সাংবাদিকটাকে মারার সময় সে একটু বেপরোয়া হয়ে গিয়েছিল ঠিকই, লোকটা ধস্তাধস্তির সময় তার কোটের বোতাম ছিঁড়ে নিয়েছিল, কিন্তু তাতে বিকাশের কিছু যায় আসে না। সে এখন একটা ঘোরের মধ্যে আছে। সে নিজেকে অজেয় মনে করে। বিকাশ পকেট থেকে একটা নতুন প্রিপেড সিম কার্ড বের করে নিজের ফোনে ভরল। নাম্বারটা সে গতকাল সাংবাদিক জয়ন্ত ডায়েরি থেকে পেয়েছে। ভবানী ভবন, এসটিএফ কন্ট্রোল রুম। অপরাজিতা, অনন্যা আর অজয় রেলের হাজার হাজার কর্মীর ডেটাবেস ফিল্টার করছে। ম্যাডাম, এই লোকটার প্রোফাইলটা দেখুন। অনন্যা ল্যাপটপটা অপরাজিতার দিকে ঘোরালো। নাম বিকাশ সাঁতরা, পেশা ট্রাভেলিং টিকিট এক্সামিনার, বয়স 39। গত 5 বছরে লোকটার পোস্টিং হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, পুরুলিয়া আর মালদহ ডিভিশনে হয়েছে, এবং প্রতিটা জায়গায় ওর ডিউটির টাইমিংয়ের সঙ্গে মার্ডারগুলোর টাইমলাইন হুবহু মিলে যাচ্ছে। অপরাজিতের প্রোফাইলের ছবিটার দিকে তাকালেন। খুব সাধারণ ছাপোষা একটা মুখ। ভিড়ের মধ্যে এই মুখটা দুবার ফিরে দেখার কোনো কারণ নেই, আর এটাই ওর সবচেয়ে বড় হাতিয়ার। ওর বর্তমান পোস্টিং কোথায়? 1 মিনিট দাঁড়ান, দেখছি। শিয়ালদা মেল লাইনে। আজ রাতে ওর ডিউটি আছে শিয়ালদা থেকে রানাঘাট লোকালে। অপরাজিতের রিভলভারটা ততক্ষণে হোলস্টার থেকে বেরিয়ে এসেছে। অজয়, এসটিএফ টিম রেডি করো। আজ রাতে রানাঘাট লোকালে আমরা একটা ইঁদুর ধরবো। ঠিক সেই মুহূর্তে অপরাজিতার পার্সোনাল সেলফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। অপরাজিতা ফোনটা ধরলেন। হ্যালো। হ্যালো, ও
অপরাজিতা সেন বলছেন? বিকাশের গলার আওয়াজ শান্ত, কিন্তু তার মধ্যে একটা পৈশাচিক ভাইব্রেশন আছে। জয়ন্তর ডায়েরিতে আপনার নম্বরটা পেলাম। অপরাজিতা স্পিকার অন করে দিলেন। অনন্যা সঙ্গে সঙ্গে নাম্বারটা ট্রেস করতে শুরু করলো। বিকাশ সাঁতরা, তাই তো? তোমার খেলা শেষ, আমি আসছি। ওপারে বিকাশ এক মুহূর্তের জন্য থমকালো। পুলিশ ওর নাম জেনে গেছে, কিন্তু পরক্ষণেই সে খিলখিল করে হেসে উঠল। খুব চালাক আপনি অপরাজিতা, কিন্তু কিন্তু আপনি জানেন না আপনি কার সঙ্গে খেলছেন। আজ রাতে শিয়ালদহ স্টেশনে জুই ফুল ফুটবে, আর আমি আপনাকে প্রমিস করছি আপনাকে আজকের লাশটা আপনার খুব কাছের কারো হবে। পারলে বাঁচিয়ে দেখান। লাইনটা কেটে গেল। অনন্যা স্ক্রিন থেকে মুখ তুলে আতঙ্কে অপরাজিতার দিকে তাকালো। ম্যাডাম, লোকেশন ট্রেস হয়েছে, ও শিয়ালদা স্টেশন চত্বরেই আছে। কিন্তু ম্যাডাম, ও কাকে টার্গেট করছে? অপরাজিতার মনে হঠাৎ একটা মারাত্মক চিন্তার উদয় হলো। তার ছোট বোন রিয়া আজ সন্ধ্যেতেই কল্যাণী থেকে শিয়ালদায় ফেরার কথা। অপরাজিতা দ্রুত রিয়ার নম্বরে ডায়াল করলেন। ফোন বাজছে, কিন্তু কেউ ধরছে না। অপরাজিতার কপালের শিরাগুলো দপ করে উঠল। অজয়, ফোর্স নাও, শিয়ালদা স্টেশন কর্ডন করতে হবে। লোকটা এবার আমার বাড়িতে আঘাত করতে চাইছে। শিয়ালদা স্টেশন, রাত 8:15। বাইরে তখন কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে। ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে টিনের চালে কান ফাটানো আওয়াজ। 9 নম্বর প্ল্যাটফর্মে কল্যাণী লোকাল সবে এসে দাঁড়িয়েছে। অপরাজিতা সেন আর তার এসটিএফ টিম পাগলের মতো ভিড় ঠেলে এগোচ্ছে। অপরাজিতার চোখে মুখে বন্য মরিয়া ভাব। একটু আগে অনন্যা কল ট্র্যাকিং থেকে কনফার্ম করেছে বিকাশের লাস্ট লোকেশন এই 9 নম্বর প্ল্যাটফর্মের আশেপাশেই ছিল। রিয়া, রিয়া, ম্যাডাম এদিকে। ভিড়ের একপাশে একটা পিলারে হেলান দিয়ে বসে আছে রিয়া। তার চোখ দুটো আধবোঝা, শরীরটা টলছে। অপরাজিতা ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরলেন। রিয়ার পালস ঠিক আছে, কিন্তু সে আধা অচেতন। দিদি, আমার খুব মাথা ঘুরছিল। একজন টিটি কাকু আমায় নিজের জলের বোতল থেকে জল খেতে দিল, তারপর বলল তুই আসছিস। অপরাজিতার মেরুদণ্ড বেয়ে হিমশীতল স্রোত নেমে গেল। লোকটা রিয়াকে খুন করতে চায়নি, সে শুধু প্রমাণ করতে চেয়েছে যে অপরাজিতার সবচেয়ে সুরক্ষিত জায়গাতেও সে পৌঁছতে পারে। সে রিয়াকে সিডেটিভ খাইয়ে অপরাজিতাকে এখানে টেনে এনেছে। কিন্তু কেন? অনন্যা কার সাথে কথা বলছিল ফোনে। অপরাজিতের কাছে এসে তাকে আস্তে করে বলল, ম্যাডাম, একটা সাংঘাতিক ভুল হয়ে গেছে আমাদের। আমরা এতক্ষণ একটা মরিচিকার পেছনে ছুটছিলাম। কি ভুল হয়েছে? কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো অনন্যা। ম্যাডাম, আমাদের সাইবার টিম থেকে ফোন করেছিল। বিকাশ সাঁতরা নামের যে টিটি প্রোফাইল আমরা পেয়েছি, সেই লোকটা 3 বছর আগে আসানসোলের একটা রেল কোয়ার্টারে গ্যাস লিক করে মারা যায়। লোকাল পুলিশ সেটাকে সুইসাইড বলে ক্লোজ করেছিল, কিন্তু কেউ রেলের সেন্ট্রাল ডেটাবেস থেকে ওর নাম কাটেনি। খুনি আসল বিকাশ সাঁতরা নয়। সে 3 বছর আগে আসল বিকাশকে খুন করে তার আইডেন্টি, তার ইউনিফর্ম আর ডিউটি রোস্টার চুরি করেছে। আমরা এমন একজনকে খুঁজছি সরকারি খাতায়, যার কোনো অস্তিত্বই নেই। অপরাজিতা স্তব্ধ হয়ে গেলেন। লোকটা একটা ভূত, একটা প্রেতাত্মা, যে মরা মানুষের খোলস গায়ে চাপিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মৃত্যু খেলা চালিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে প্ল্যাটফর্মে ভিড় আর বৃষ্টির সোঁদা গন্ধ ছাপিয়ে অপরাজিতার নাকে এলো সেই পরিচিত দমবন্ধ করা গন্ধ, সস্তা জুঁই ফুলের আতর। অপরাজিতা মাথা ঘুরিয়ে তাকালেন। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে, যেখানে আলো প্রায় পৌঁছয় না এবং যেখান থেকে নারকেলডাঙ্গা কারশেডের অন্ধকার ইয়ার্ড শুরু হয়েছে, সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। পরনে টিটির সাদা শার্ট আর কালো কোট। লোকটার হাতে একটা বড় কালো রঙের চামড়ার ব্রিফকেস। লোকটা অপরাজিতার দিকে তাকিয়ে হাসল।
তারপর ধীরে ধীরে তার শেডের অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। অজয়, রিয়াকে দেখো, আমি আসছি। আর এসটিএফ কে পুরো স্টেশন ঘেরাও করতে বলো। আজ ওইখান থেকে জ্যান্ত বেরোবে না। অপরাজিতা নিজের রিভলভারটা বের করে লোকটার পিছু নিলেন। বৃষ্টির দাপট আরও বেড়েছে। কারশেডের ভেতরে বাতিল ট্রেনগুলোর মাঝে ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে বাজ পড়ার আলোয় চারপাশ এক মুহূর্তের জন্য ভৌতিক হয়ে উঠছে। অপরাজিতা সাবধানে পা ফেলছেন, হাতে রিভলভার। হঠাৎ পেছনের একটা বাতিল লোকাল ট্রেনের কামরা থেকে আওয়াজ এলো, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অপরাজিতা, ওয়েলকাম। অপরাজিতা বিদ্যুৎ বেগে ঘুরে রিভলভার তাক করলেন। ট্রেনের কামরায় দরজায় দাঁড়িয়ে আছে লোকটা। তার মুখে এখন আর সেই ছাপোষা ভাব নেই, চোখের দৃষ্টিতে আদিম বন্য পিশাচের ছায়া। কেন করছিস এসব? কেন করছিস এসব? এবার কিন্তু তোর খেলা শেষ। পুরো স্টেশন পুলিশে ঘেরা। সারেন্ডার কর। সারেন্ডার? আমি তো ঈশ্বরের কাজ করছি অপরাজিতা। আপনারা যাদের দেখতে পান না, যাদের যাদের অস্তিত্ব আপনাদের কাছে আবর্জনা, আমি তাদের মুক্তি দিই। হ্যাঁ, আমি তাদের মুক্তি দিই। আমি তাদের যন্ত্রণা শেষ সীমায় নিয়ে গিয়ে পবিত্র করি। আর আর এই যে লোকটা তার কালো ব্রিফকেসটায় হাত বোলালো। এই ব্রিফকেসে তাদের আত্মারা বন্দি আছে। আমি তাদের ঈশ্বর, আমি তাদের ঈশ্বর। তুই ঈশ্বর নোস, তুই একটা অসুস্থ সাইকোপ্যাথ। অপরাজিতা এক পা এগিয়ে এলেন। হ্যাঁ, হতে পারে, কিন্তু আজ রাতের শেষ তাসটা আমি আপনার জন্যই রেখেছি, আপনার জন্যই। কথাটা শেষ হওয়ার আগেই লোকটা ব্রিফকেসটা অপরাজিতার দিকে সজোরে ছুঁড়ে মারল। ব্রিফকেসের ডালা খুলে গিয়ে বৃষ্টির মধ্যে ছড়িয়ে পড়ল কয়েক ডজন বাঁ পায়ের জুতো, ছেঁড়া স্নিকার্স, রক্তমাখা চটি, ক্যানভাসের জুতো ইত্যাদি। অপরাজিতা এক মুহূর্তের জন্য রিফ্লেক্স অ্যাকশনে মাথাটা নিচু করেছিলেন, আর সেই সুযোগটাই লোকটা নিল। সে বাঘের মতো লাফিয়ে পড়ল অপরাজিতার ওপর। তার ডান হাতে চকচক করে উঠল সেই মারণ সার্জিক্যাল ব্লেড। অপরাজিতার হাত থেকে রিভলভারটা ছিটকে রেললাইনের পাথরের উপর পড়ে গেল। লোকটার হাতের ব্লেডটা অপরাজিতার বাঁ কাঁধে একটা গভীর ক্ষত তৈরি করলো। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিল অপরাজিতার শার্ট। আপনার বোনকে মারিনি, কারণ আপনার মৃত্যুটা আমি নিজে উপভোগ করতে চেয়েছিলাম, নিজে। লোকটা অপরাজিতার বুকের ওপর চেপে বসে ব্লেডটা তার গলার নলি বরাবর তাক করল। অপরাজিতা যন্ত্রণায় মুখ বিকৃত করেও লোকটার হাতটা শক্ত করে চেপে ধরলেন। তোর একটা ভুল ধারণা আছে। মরার পর বুঝিয়ে দেবেন না হয়। লোকটার চোখে তখন চরম পুলকের উন্মাদনা। আমি একা আসিনি। ঠিক সেই মুহূর্তে লোকটার ঠিক পেছনে একটা গুলির শব্দ হলো। লোকটার ডান কাঁধ ফুঁড়ে একটা বুলেট বেরিয়ে গেল। যন্ত্রণায় পৈশাচিক আর্তনাদ করে সে ছিটকে পড়ল রেল লাইনের ওপর। হাত থেকে খসে পড়ল সার্জিক্যাল ব্লেডটা। অন্ধকার থেকে রিভলভার হাতে বেরিয়ে এলো অনন্যা। ম্যাডাম, আপনি ঠিক আছেন? অনন্যা ছুটে এসে অপরাজিতাকে তুলল। অপরাজিতা তার কাঁধ চেপে ধরে উঠে দাঁড়ালেন। ধরুন, আমায় ধরুন, আস্তে। লোকটা মাটিতে পড়ে সাপের মতো গোঁড়াচ্ছে। তার কাঁধ থেকে অঝরে রক্ত ঝরছে। অপরাজিতা অনন্যার কাঁধে ভর দিয়ে এগিয়ে গিয়ে লোকটার বুকের ওপর পা রাখল। খেলা শেষ, শুয়োরের বাচ্চা। লোকটা রক্তাক্ত মুখেও বিভৎস হাসি হাসল।
সে তার বাঁ হাতটা পকেটে ঢুকিয়ে একটা তাস বের করলো। রক্তে ভেজা তাসটা সে অপরাজিতার পায়ের কাছে ছুঁড়ে দিল। সেটা ইস্কাপন বা রুইতন নয়, তাসটা হলো জোকার। খেলা শেষ হয়নি অপরাজিতা। লোকটা কাশছে, মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে। এই ব্রিফকেসে 41টা জুতো আছে, আর আপনারা বডি পেয়েছেন মাত্র 15টা। বাকি 26টা লাশ সারা বাংলার মাটির নিচে ঘুমিয়ে আছে। খুঁজে বের করুন তাদের, খুঁজে বের করুন তাদের যদি পারেন। অপরাজিতের চোখের সামনে যেন বিদ্যুৎ চমকালো। 41টা জুতো, তার মানে আরও 26 জন নিরীহ প্রান্তিক মানুষ এ রাজ্যের কোনো না কোনো রেল লাইনের ধারে, কোনো পরিত্যক্ত ইট ভাটায় বা জঙ্গলে চিরকালের মতো হারিয়ে গেছে, যাদের খোঁজ এই রাষ্ট্র কোনোদিন রাখেনি। দূর থেকে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে। অনন্যা লোকটার হাতে হাত করা পড়াচ্ছে। অপরাজিতা সেন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলেন। কারশেডের মাটিতে ছড়িয়ে রয়েছে 41টা বাঁ পায়ের জুতো। বাতাসে তখনও ভাসছে জুঁই ফুলের সেই বমি উদ্রেককারী মিষ্টি গন্ধ। অপরাজিতা বুঝতে পারলেন, খুনি ধরা পড়লেও এই 26টা হারানো মানুষের ছায়া তাকে আর কোনো দিন শান্তিতে ঘুমোতে দেবে না। সিস্টেমের অন্ধকারের ফাঁক বলে তৈরি হওয়া এই দানব হয়তো আজ জেলে যাবে, কিন্তু তার তৈরি করা মৃত্যু উপত্যকার ক্ষতগুলো চিরকাল থেকে যাবে এই রাজ্যের মানচিত্রে। বৃষ্টির জল ধুয়ে দিচ্ছে জোকার তাসের রক্ত, কিন্তু হাওড়া থেকে মালদা আর শিয়ালদা থেকে পুরুলিয়া ধুলো পথের এই মহাকাব্য এক অনন্ত ট্র্যাজেডি হয়েই রয়ে গেল। এতক্ষণ শুনছিলে আজকের গল্প দিব্যেন্দু ঘোষের লেখা ছায়া শিকারী। গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমরা আগামীতে আরও ভালো গল্প নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো টাটা।